কক্সবাজারের রুখিয়ায় পাহাড় ধসে ৮ মাদ্রাসা শিক্ষার্থী নিহত, জীবিত উদ্ধার ৫। চট্টগ্রামে ২ জনের প্রাণহানি, নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ। আধা ঘন্টা বৃষ্টি পড়লেও চট্টগ্রাম শহরে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে চলাচল করার মতো অবস্থা। আমাদের বাসায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, এতটুকু কোমর পর্যন্ত পানি। বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত। ফ্যাসিস্ট আমলে শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে সংসদে, প্রধানমন্ত্রী। যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। স্থিতিশীলতার পাশাপাশি আস্থা ফেরাতে কাজ করছে সরকার। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল, কয়েকটি ধারা অবৈধ উল্লেখ করে হাইকোর্টের রায় বাতিল চান অ্যাটর্নি জেনারেল। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের খবরে উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থীরা, অংশগ্রহণমূলক ভোট আয়োজনে কাজ করছে ইসি। মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই জনমনে, সংসারের খরচ মেটাতে হিমশিম ক্রেতারা, বাজার তদারকির তাগিদ ক্যাবের। আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের, পারমাণবিক সক্ষমতা ধ্বংসের হুঁশিয়ারি, প্রতিরোধের ঘোষণা ইরানের। আর্জেন্টিনার জয়োল্লাসে মাতোয়ারা বিশ্ব। এবারের আসরের মেসির সর্বোচ্চ গোল, প্রশ্নবিদ্ধ রেফারিং, ফিফার বিরুদ্ধে অভিযোগ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসের নিচে চাপা পড়ে মসজিদুল কুবার খাদিজাতুল কুম্বরা মাদ্রাসা ও হিফজখানা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। চট্টগ্রামেও টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেছে ২ শিশুর। আর বান্দরবানের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ব্লকের মসজিদুল কুবার খাদিজাতুল কুবরা মাদ্রাসা ও হিফজখানা প্রতিদিনের মতোই পড়ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎই পাহাড় ধস, চাপা পড়েন অনেকেই। চারপাশ থেকে দৌড়ে আসেন স্বজন প্রতিবেশীরা, যার যা আছে তাই নিয়ে শুরু করেন উদ্ধার কাজ। চাপা পড়া শিক্ষার্থীদের প্রাণান্তর উদ্ধার চেষ্টায় যোগ দেয় ফায়ার সার্ভিসও। একে একে বেরিয়ে আসে অনেকগুলো মরদেহ। এতে শোকের পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্প জুড়ে। আর দেশ তো বাইরে করে দিয়ে আর এখন বাংলাদেশের এটা জানুয়ারি কল তাকে দিই মধ্যে আর সব টুকরা সবাই করে জাগাই আনার রই এখন জাগাইনের মধ্যে আর হনক তারা জানো সেফটি সিকিউরিটিও দিয়ে নারলা নাই। এদিকে নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এলাকা থেকে সরাইছি, কিন্তু এটা একটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, হিফজ মাদ্রাসা। তো আমরা আজকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। এদিকে ভারী বৃষ্টিতে বান্দরবান চট্টগ্রাম সড়কের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এই জায়গাটা ১০ নম্বরের সম্ভাবনা আছে। এখন যে খুব রিস্ক, এখন লোকজনকে এখানে না থাকাই ভালো। ১৫ মিনিটের ব্যবধানে আস্তে আস্তে দেখলাম এটা রাস্তায় ভেঙে পড়ে গেছে। এটা খুবই কষ্টকর হচ্ছে সবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষজন নেমে ওই পাশে পার হচ্ছে, প্লাস তাদের ভাড়াও বেশি লাগছে। পানির ওঠার সম্ভাবনা বেশি। এদিকে এসে দেখতেছি যে মাটি পড়ে গেছে, খুব অবস্থা খারাপ, যাইতে পারতেছি না আমরা। অনেক মানুষ, টুরিস্ট থেকে শুরু করে অনেকে আটকে গেছে, গাড়ি সব আটকে গেছে। এদিকে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের কাজ শুরু করেছে প্রশাসন। চট্টগ্রামের ৮ নং শুল্কবহর ওয়ার্ডের স্টেশন এলাকায় পাহাড় ধসের ঘটনায় মাটি চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসেছে জঙ্গল সলিমপুরেও, সেখানে ৯ মাসের এক শিশু নিহত হয়েছে। সে সময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিটি মেয়র। তিনি পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানান। আমি অনুরোধ জানাচ্ছি কেউ যাতে এখানে আর বেশিক্ষণ সময় জ্ঞাপন না করে, যেহেতু পাহাড় একবার ধস হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে ক্রমান্বয়ে, পাহাড় যে কোনো সময় ধস হতে পারে। আপনারা অতি দ্রুত
এখান থেকে নেমে আসেন। চট্টগ্রাম সহ বিভিন্ন সময় পার্বত্যাঞ্চলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকি জেনেও পাহাড় ছাড়েন না বাসিন্দারা, চান স্থায়ী পুনর্বাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় পড়েছে চট্টগ্রাম নগরী। স্থবির হয়ে পড়েছে মহানগরের জনজীবন। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা থাকায় বন্দর নগরী যেন এখন এক দ্বীপপুঞ্জ। ব্যাহত যান চলাচল, বন্ধ চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল। কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার কোমর সমান। দোকানপাটেও প্রবেশ করেছে পানি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরী এখন দ্বীপপুঞ্জের রূপ নিয়েছে। জলজটে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন চাকুরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। আধা ঘন্টা বৃষ্টি পড়লেও চট্টগ্রাম শহরে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে চলাচল করার মতো অবস্থা। থমথম অবস্থা। আমাদের বাসায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, এতটুকু কোমর পর্যন্ত পানি। পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। এদিকে কয়েক হাজার কোটি টাকার জলবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল না পাওয়ায় হতাশ নগরবাসী। মেইন রোডের সাইডে কাজটা করে এবং এর পাশে আর কোনো কাজ করে না। জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে দায় সারছেন মেয়র। পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পুরা এখানে বঙ্গোপসাগর থাকার কারণে আমি আবারও বলছি, এখানে জোয়ারের একটা ব্যাপার আছে, কাজে যেটা অন্য অন্য শহরে নেই। এদিকে পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রীও। সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে শুরু হয় বৃষ্টি চলবে আরো কয়েকদিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করছে। আর এই কারণেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এসব জেলার পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস। আর রাজধানীতে বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। বিগত সরকারের শিক্ষানীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়নই হয়েছে, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। কৃষি খাতকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। সংবিধানের ৫৫ সংশোধনী পুরোপুরি বাতিল হবে কিনা সেই প্রশ্নে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। এই সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন হাইকোর্টের আপিল বিভাগ। মামলাটির আপিল শুনানিতে 4 পক্ষের যুক্তি শোনার পর রায় ঘোষণার এই দিন ঠিক করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। ৫৫ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। ২০১১ সালের ৩০ জুন
এই সংশোধনী সংসদে পাশ হয়। হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি, তাহলে তো 4টি বিষয়ের বাইরে বাকিটা সমস্ত সংসদে যেতেই হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চ এদের শুনানি করেছেন এবং শুনানির পরে তাদের রায়ের যে পর্যবেক্ষণ হবে, রায়ের যে অপারেটিং পার্ট হবে, তার উপরে সংসদ নিশ্চয়ই সে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে তারা কাজ করবে। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। উচ্ছ্বসিত বিগত সময়ের প্রতিদ্বন্দ্বী এবং সম্ভাব্য প্রার্থীরা। আর ভোটাররা বলছেন কোনো দলীয় মুখ নয়, তারা বেছে নিতে চান যোগ্য মানুষকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠে গড়ালো স্থানীয় সরকার নির্বাচনের দামামা। 10 বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে প্রতীকবিহীন নির্বাচন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। অনেকের সংশয় থাকলেও নির্বাচনী এই ঘোষণার রং ছড়িয়ে পড়েছে মাঠেও। বিগত স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য প্রার্থীরাও উচ্ছ্বসিত। নির্বাচনী ঘোষণায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান সাবেক এই উপজেলার চেয়ারম্যান। নির্বাচন করলে জনগণের ম্যান্ডেট ইনশাআল্লাহ আমি পাব। নির্বাচিত জনপ্রতিনিধি পেলে প্রশাসনিক কাজে গতি ফেরার পাশাপাশি নাগরিক ভোগান্তি কমবে বলে জানান সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, এনারা জনগণের যে প্রত্যাশা এটা পূরণ করার জন্য মাত্র 5% পারেন, আর 95% পারেন না। এই নির্বাচনগুলো খুবই শীঘ্রই দেওয়া দরকার, অতি তাড়াতাড়ি দেওয়া দরকার। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও। জনগণের কাছে গিয়ে তাদের মতামত, তাদের সমস্যাগুলি শুনছি। 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে শুরু হয় ভোট গ্রহণ। 10 বছর পর এবার প্রতীকবিহীন নির্বাচনে ভোট দেবেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি জানালেন 11 দলীয় জোটের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে সরকারকে, আর এ মাসের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বানও জানান তারা। রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে এই সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। অংশ নেন জোট নেতারা। আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে হত্যা করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। বা সরকারি দলের যত ছল চাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিল মাত্র ছাড় দেব না। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। আমরা নিন্দা জানাই ইন্টারিম গভর্নমেন্ট, যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে, ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। জোট নেতারা বলেন, গণভোটের রায় কোনোভাবে অগ্রাহ্য করতে দেওয়া হবে না। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর পরিকল্পিত নগরায়ন এবং আবাসন খাতের সংকট নিরসনে এক টেবিলে রাজুক ও রিহ্যাব, ড্যাব সংশোধন, এফএআর বৃদ্ধি এবং নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। অন্যদিকে আবাসন খাতে স্বচ্ছতা ফেরাতে শেয়ার ভিত্তিক ব্যবসার নতুন নীতিমালা এবং মাত্র 30 দিনে প্ল্যান পাশের ঘোষণা দিয়েছে রাজুক। বিস্তারিত শিহাব জাহিদের রিপোর্টে।
রাজুক চেয়ারম্যানের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের মতবিনিময় সভা। আলোচনা হয় আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে। ঢাকার উন্নয়নের জন্য আমরা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সভায় ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান সহ ফ্ল্যাট নির্মাণ ব্যয় ও আবাসন খাতের স্থবিরতা কাটাতে একগুচ্ছ যৌক্তিক প্রস্তাব তুলে ধরে রিহ্যাব। পরিষ্কার বলেছি আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি, রাষ্ট্র গাইড করছে, রুলস নীতিমালা দিয়ে সাপোর্ট করছে, আর আমরা প্রাইভেট সেক্টর থেকে আসলে মানুষের জন্য বিশেষ করে নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে তারা আবাসন পেতে পারে, বাসা পেতে পারে, ফ্ল্যাট পেতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আবাসন ব্যবসায়ীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছে রাজুক। জানানো হয় হয়রানি কমাতে এখন থেকে মাত্র 30 কর্মদিবসের মধ্যেই মিলবে ভবনের নকশা অনুমোদন। আমি যেভাবে প্ল্যান নিছি সেইভাবে যদি করি তাহলেই কিন্তু একটা সুপরিকল্পিত নগরী করা সম্ভব। আজকে আমরা ওইটাকেই জোর দিচ্ছি, যেগুলো রানিং বিল্ডিং চলতেছে এবং যেগুলো নতুন হবে এখানে জিরো টলারেন্স। আমরা যে প্ল্যান দিব এটাই করতে হবে। এই জন্য কী করতেছি, আমরা যে অকুপেন্সি সার্টিফিকেট দিব এইটা যদি কেউ না নেয়, মানে এটা অ্যাজ বিল ড্রয়িং হবে, বিলটা আমি কমপ্লিট করলাম, আমি শুরুতে কী প্ল্যান নিয়েছিলাম আমি দেখবো শেষে ওই প্ল্যান মতো করছি কিনা। যদি না করি অকুপেন্সি সার্টিফিকেট পাবো না। দেশের অর্থনীতিতে প্রায় 50 লাখ মানুষের কর্মসংস্থান এবং 269টি লিঙ্কেজ শিল্পের সাথে জড়িত এই আবাসন খাত। যৌথভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে এই খাতের স্থবিরতা কেটে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। কাগজে কলমে কমেছে মূল্যস্ফীতি, কিন্তু তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বাজারে। কনজিউমার অ্যাসোসিয়েশন বলছে সরকারের দেয়া কর সুবিধার সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে বাজার তদারকি জোরদার আর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছে ক্যাব। রাজধানীর কাউরান বাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী এনামুল হক, কিন্তু বাজারে জিনিসপত্রের দামে অস্বস্তি তার চোখে মুখে। আয় ব্যয়ের হিসেব মিলাতে গিয়ে বাধ্য হয়ে বাজারে ব্যাগ ছোট করতে হচ্ছে তাকে। যে পরিমাণ ইনকাম আমরা করি আর কি, ইনকামের তুলনায় জিনিসপত্রের দাম বেশি। সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু ইনকাম বাড়ে নাই, সেই ইনকাম দিয়ে এটাকে তুলনা করলে হবে না। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে চলতি অর্থ বছরে বাজেটে 61টি ভোগ্যপণ্য কমানো হয়েছে কর। সরকারের হিসাবে গত মাসে মূল্যস্ফীতিও কমেছে 0.26%, কিন্তু তার কোনো প্রতিফলন নেই বাজারে। বাজার ঘুরে দেখা গেল সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে চালের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও সব ধরনের মাছ। এখন যে পরিস্থিতি, আমি আমার জায়গা থেকে সবার জায়গা থেকে কষ্টে আছে। ওই মোটামুটি ওই দিন যাইতেছে, মানে আগের খরচ বাড়ছে। আগে 200 টাকা বাজারে নিয়ে আসলো পরে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম বাড়িতে, তারপর টাকা থাকতো। আর এখন 5000 টাকা বাজারে নিয়ে আসলে পরেও শর্ট পড়ে যায়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে সরকার শুল্ক কর কমালেও তার সুফল যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে তদারকি জোরদার, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভোক্তাকে যে জিম্মি করে এই যে মূল্য বৃদ্ধি করে এই বাজারের যে অস্থিরতা তৈরি করছে, সরকারের দায়িত্ব ছিল এটা মনিটরিং করা। বাজার ব্যবস্থাপনার যে জায়গায় এই লিকেজগুলো আছে সেগুলো নজরদারির মাধ্যমে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সেই সাথে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্য পণ্য বিক্রি কার্যকর চালুও পরামর্শ দিয়েছেন ক্যাব। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ দাবি করে আজ রাতে আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করেছেন চুক্তি না হলে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তেহরানও পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। আর এরই মধ্যে দেশটির 80টিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযানে সমর্থন জানিয়ে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব। ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ফাঁকে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন তেহরান যুদ্ধবিরতির শর্ত মানেননি। এ সময় ট্রাম্প সতর্ক করে বলেন প্রয়োজন হলে রাতেই ইরানের উপর আরো কঠোর হামলা চালানো হতে পারে।
অন্যদিকে তেহরানও পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং প্রয়োজন হলে আরো কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। দুপক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার মার্কিন সেনারা ইরানের সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও খার্ক দ্বীপের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দাবি করে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিপ্লবী সেনাদের ৬০টি ছোট নৌযান ধ্বংসের। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের অভিযোগ, বেশিরভাগ হামলাই বেসামরিক এলাকায় হয়েছে, যার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমন্বিত অভিযানে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৫০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। ইরানে তেল বিক্রির উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার পর এই নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরানে হামলার প্রয়োজনীয়তা মনে করছে ন্যাটো, আর তেহরানের চালানো হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মিশরের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার রাজধানীতে চলছে ভক্তদের উল্লাস, আনন্দ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। সেটি ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায়ও। তবে মিশরের ভক্তরা জানান, রেফারি তাদেরকে হাতে ধরে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবল মানে রোমাঞ্চ, উত্তেজনা আর হৃদয় ভাঙার গল্প, যেখানে কেউ হিরো থেকে বনে যান ভিলেন, আবার কেউ ভিলেন থেকে বনে যায় হিরো, সাথে ভক্তদের আনন্দ আর উচ্ছ্বাসের গল্প। আটলান্টায় মিশরের সাথে হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার জয়, নাচের তালে প্রিয় দলের জয়ের বহিঃপ্রকাশ। তাদের চোখ এবার শিরোপায়, মেসির হাতে কি উঠবে টানা দ্বিতীয়বার বিশ্বজয় ট্রফি। সত্যিটা হলো, আমি প্রায় মরতে বসেছিলাম। আমার মনে হচ্ছিল আমি মরেই যাচ্ছি। আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। আর ঠিক তখনই হঠাৎ করে আমি যেন ছাই থেকে ফিরে এলাম। আমি বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য জয়। এদিকে আলবিসেলেস্তেদের জন্য আবেগে ভাসছে মেসিদের রাজধানী বুয়েনোস আয়ার্স। ম্যাচ ভেন্যু আটলান্টায়ও নীল জার্সিধারীদের বিজয় উৎসব। জয়ের তালে তাদের কণ্ঠেও মেসির প্রতি ভালোবাসা। সেখানে ভিন্ন চিত্রও দেখা গেল। রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে মিশরীয়রা। তাদের কণ্ঠে কেবলই হতাশা। আমাদের হাতে ধরে রেফারি হারিয়ে দিল, এমন হার মানা যায় না। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা সত্যিই ঘটছে, কিন্তু রেফারির সিদ্ধান্তের কাছে হার মানতে হলো। খুবই হতাশ। আমরা আর্জেন্টাইনরা জানি কিভাবে কষ্ট সহ্য করতে হয়, আর কাতার বিশ্বকাপে সৌদির কাছে হেরেছে। 2026 বিশ্বকাপে কঠিন ম্যাচ জিতলাম। আগামী 12 জুলাই সকালে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। শুভদেবনাথ, নিউজ 24। বিশ্বকাপ যদি হয় একটি অনন্ত সাহিত্য, তবে তার প্রতিটি মহাকাব্যিক অধ্যায় যেন লিখেছেন লিওনেল মেসি। 39 বছর বয়সের ভার উপেক্ষা করে উত্তর আমেরিকা বিশ্বকাপে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন এই জাদুকর। তবে মেসির এই জাদুকরী সাহিত্য যেমন আছে রেকর্ড ভাঙ্গার মহোৎসব, তেমনই যুক্ত হলো পেনাল্টি মিসের এক অবাঞ্ছিত ট্র্যাজেডি। আটলান্টার নাটকে মঞ্চে তখন হারের শঙ্কায় কাঁপছে আর্জেন্টিনা। 2 গোলে পিছিয়ে পড়া দলকে 79 মিনিটে খাদের কিনারা থেকে টেনে তোলেন রোমেরো, যার নেপথ্য কারিগর ছিলেন লিওনেল মেসি। এর ঠিক 4 মিনিট পর বাম পায়ের এক দৃষ্টিনন্দন শটে সমতার স্বস্তি ফেরান অধিনায়ক নিজেই। এই এক গোলেই মেসি ভাগ বসালেন ইতিহাসের পাতায়। 1930 সালে গিয়েরমো স্তাবিলের পর দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপের এক আসরে 8 গোল করলেন তিনি। একই সাথে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা 6 ম্যাচ এবং বিশ্বমঞ্চে টানা 9 ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই মহাতারকা। চলতি আসরে 8 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে হল্যান্ডদের পেছনে ফেলে সবার আগে এখন রেকর্ড 8 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। তবে মেসির এই আলো ঝলমলে মহাকাব্যে মিশরের বিপক্ষে যুক্ত হলো এক অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি। ম্যাচের 21 মিনিটে পেনাল্টি মিস করে বসেন তিনি। নিচের ডান কোণে নেওয়া শটটি রুখে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইর। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন মেসি, আর তাতেই এক বিশ্বকাপে 2টি এবং সব মিলিয়ে বিশ্বকাপে ট্রাই ব্রেকার বাদে সর্বোচ্চ 4টি পেনাল্টি নষ্ট করার এক অবাঞ্ছিত রেকর্ডের মালিক এখন শুধুই মেসি।
বিশ্বকাপ ইতিহাসে 21 গোল করে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটা এখন মেসিরই। স্পট কিকের এই ব্যর্থতা যেন চাঁদের গায়ে এক চিলতে কলঙ্ক, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মহিমাকে বিন্দুমাত্র ম্লান করতে পারেনি। বরং ট্র্যাজেডি আর মহাকাব্যের এই মিশ্রণ মেসিকে বানিয়েছে রক্ত মাংসের এক অনন্য কিংবদন্তি। মামুনুর রহমান, নিউজ 24। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে 3-2 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে এই হারের পর ফরাসি রেফারি ফ্রান্সোয়া লেতিক্সের সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের কোচ হোসাম হাসান। তার অভিযোগ, আর্জেন্টিনাকে পরিকল্পিতভাবে সুবিধা দিয়েছে ফিফা। বিশ্বকাপ ফুটবলে আটলান্টার রাতটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে মিশর। 78 মিনিট পর্যন্ত ইতিহাসের খুব কাছে ছিল আফ্রিকান দেশটি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে আটলান্টার গ্যালারিতে তখন অঘটনের গন্ধ। কিন্তু শেষ 13 মিনিটে বদলে গেল সবকিছু। 3 গোল হজম করে 3-2 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিশর। আর তাতেই প্রশ্ন উঠেছে ম্যাচ জুড়ে রেফারিং নিয়ে। সব মিলে ম্যাচ জুড়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। রেফারিং ও ভিআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। দলের প্রাপ্য জয় কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মিশরের কোচ। এই ম্যাচে যেভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে আমি সন্তুষ্ট নই। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ দেখব না। শুধু বলতে চাই, রেফারির সুবিধা নিয়ে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। রেফারির সিদ্ধান্তে এক পর্যায়ে মাঠে 2 হাত আড়াআড়ি ভাবে উঁচিয়ে এক সংকেত দিতে দেখা যায় মিশরের কোচকে। এর ফল হিসেবে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কোচিং স্টাফের একজনকে লাল কার্ডও দেখান ফরাসি রেফারি। এরপরেই রেফারি ফ্রান্সোয়া লেতিক্সিয়াকে কাঠগড়ায় দাঁড় করান হাসান। একই সঙ্গে তাকেও তার কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে বাকি ম্যাচগুলি থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। আবরার আল তাইয়াম, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। সাথে থাকা ধন্যবাদ সবাইকে।